রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা। এবং এই ইন্টারভিউতে তিনি বলেছেন যে নেতাকর্মীদেরকে নিয়ে তিনি ডিসেম্বরে ফেরত আসছেন এবং আইনের কাছে উনি সমর্থ করবেন, যেহেতু নেতাকর্মীরা পালিয়ে আছে, সবার নামে অসংখ্য মামলা, সেই মামলা মাথায় নিয়ে নেতাকর্মী সহ তিনি ফেরত আসবেন, এমনটাই রয়টার্সকে উনি সাক্ষাৎকারে বলেছেন। যদিও এর আগেও উনি ইমেলে সাক্ষাৎকারে বলেছিলেন ভারতের মিডিয়াতে, কিন্তু এই প্রথম উনি একটা আন্তর্জাতিক মিডিয়াতে টেলিফোনে সরাসরি কথা বলে সেটি বলেছেন। আমাদের চিফ প্রসিকিউটর যেটা বলছেন যে এখন বর্তমানে যিনি আছেন তিনি বলছেন যে ডিসেম্বরে বা জানুয়ারিতে কেন, উনি কালকেই আসুক সেরকমই বলছেন। আর বাস্তবতা কি বলছে, উনি ফেরত আসলে আইনের হাতে যদি সোপর্দ হয়, ওনার যে রায় হয়েছে নেতাকর্মীদের নামে যে মামলা, সেই মামলাগুলোর প্রেক্ষাপটটা কি হবে সেটা নিয়ে অনেকে ভাবছেন, কেউ চুলছেরা বিশ্লেষণ করছে কি হতে যাচ্ছে আসলে ডিসেম্বরে। আজকে রুমিন ফারহানা একটা বক্তব্যে আমরা শুনেছি যে তিনি বলছেন যে যদি গত সরকারকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বা জুলাই মাসের যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে যদি চ্যালেঞ্জ করা হয়, সেগুলো আসলে ধোপের মুখে টিকবে কেন, সেরকম একটা চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন। সব মিলিয়ে বাস্তবতা কি বলছে সে নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন পলাশ চৌধুরী, রাজনীতি বিশ্লেষক এবং শিল্প উদ্যোক্তা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকে অভিনন্দন, আপনার দর্শক শ্রোতাকে অভিনন্দন। আর শুরুতেই প্রশ্ন নিয়ে যেতে চাই যে 2 বছর পরে, এবার জুলাই মাসে 2 বছর, 24শে জুলাই এবং 5ই আগস্ট উনি পালিয়ে যাওয়ার পরে, এই জুলাই মাসকে সামনে রেখেই উনি প্রতিজ্ঞা করলেন বা উনি একরকম জানানি দিলেন। এর আগেও আমরা জানি যে তিনি ডিসেম্বরে আসবেন, এর আগে উনি বলেছেন উনি টুক করে ঢুকে যাবেন, কাছাকাছি আছেন। তো বাস্তবতা কি, আপনি কি মনে করছেন যে আসলে উনি আসবেন নেতাকর্মীদেরকে নিয়ে? প্রস্তুতি হচ্ছেন, মানে প্রস্তুতি নিচ্ছেন? বাংলাদেশের নেতাকর্মীও প্রস্তুত ওনাকে গ্রহণ করার জন্য, বা বাংলাদেশের মানুষের কি প্রতিক্রিয়া হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে এগুলো উনি এবারে শুধু একটু ব্যতিক্রম বিষয়টা হলো উনি টেলিফোনে কথা বলেছেন। তো যেহেতু একটা আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স, তারা নিশ্চয়ই তাদের কণ্ঠস্বরটাকে তারা, আমি বিশ্বাস করতে চাই, আমরা মিডিয়াতে কথা বলি সেই হিসাবে, যে তারা ফরেন্সিক করেই কনফার্ম হয়েই তারা তাদের সাক্ষাৎকারটা ছেড়েছেন। এছাড়া এই বক্তব্যের আর কোনো সার বক্তব্য নেই। আর এটা হলো যে উনি কোনো প্রতিশ্রুতি না, উনি একটা ওনার মনের ভাব প্রকাশ করেছেন, যেটা গত 2 বছর থেকে আপনি যেমনটি বলছিলেন বলে আছে। কিন্তু এটা মূলত আসলে সত্যিকার অর্থে কি এই ধরনের ঘটনাগুলো ইতিহাসে ঘটে না। এখন ওনার দলের নেতারা বা কর্মীরা, পলাতক যারা আছেন, মামলা যারা সাজাভুক্ত আছেন, তারা হয়তো বিষয়টাকে তুলনা করে ফেলেন তারেক রহমান সাহেবের সাথে। ঠিক আছে, এখন তারেক রহমান সাহেবের সাথে যেটা, প্রধানমন্ত্রীর সাথে যেটা তুলনা করেন, যে তিনি তো 18 বছর ছিলেন, আসছেন, এসে সরাসরি মানে একদম সিংহাসনে বসে গিয়েছেন, হ্যাঁ, 25 দিনের মাথায়, তাহলে এখানে ব্যতিক্রম নয় কেন? তিনি তো তার চেয়েও আরো শক্তিশালী নেত্রী, এবং তাদের ভাষায় আওয়ামী লীগের ভাষায় তারা অনেক সংগঠিত, অনেক শক্তি। কিন্তু তারা একটা ছোট্ট জায়গায় এসে কিন্তু তারা কখনো এই জায়গাটায় তারা আসতে চায় না, যে তারেক রহমান সাহেব কিন্তু কোনো গণ আন্দোলনের মুখে, বিপ্লবের মুখে পালিয়ে যাননি। প্রথমত কথা হলো এটা। দ্বিতীয় নম্বর কথাটা হলো যে কি, যখন যতটুকুই আন্দোলন হয়েছে বা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি হয়েছে বা তার পরিবারের প্রতি হয়েছে, বিএনপির প্রতি হয়েছে, তিনি দেশ ছেড়ে চিকিৎসার জন্য দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, এটা একটা প্রেক্ষাপট। আর পরবর্তীতে যে অংশটা, অর্থাৎ ওনার মায়ের নেতৃত্বে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, অলমোস্ট 95% নেতারা দেশেই ছিলেন, মাটি কামড়ে ছিলেন, অত্যাচারের মুখে ছিলেন, মামলা মাথায় নিয়েছিলেন, ধান খেতে, পাট খেতে, জঙ্গলে, বনে, বাধারে, যেখানে সেখানে ছিলেন। তো এই প্রেক্ষাপটটার সাথে যখন আওয়ামী লীগ এই কথাটাকে আনে, আমি যেটা মিডিয়াতে দেখছি এই বক্তব্যের পরে অনেকেই মানে ওইটাকে উৎসাহ ভাবে, কেউ মানে কি বলবো, বিদ্রুপ স্বরূপ তারেক রহমান, হ্যাঁ, ব্যঙ্গাত্মক ভাবে তারেক রহমান সাহেবের প্রসঙ্গটাকে নিয়ে আসছে। এটা কোনোভাবে এক জায়গায় যায় না। কোথায় আপনার 24-এর বিপ্লব আর কোথায় 1/11-এর একটা মানে ষড়যন্ত্র, দুইটা কি এক জায়গায় যায়? তারা কতটা বোকার সঙ্গে বসবাস করে। যেমন এটা হলো যেমন একটা দিক, তেমনি একটা দিক হলো যে কি, এখন উনি যে কথা বলতে, আরেকটা দিক এখানে বড় পার্থক্য, তারেক রহমান সাহেবের একটা এজ ছিলেন, বয়স এখনো আছেন। উনি যখন দেশ ছেড়ে আসছেন, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ওনার প্রতি নির্যাতন করা হয়েছে, কিন্তু ওনার বয়স তো সেই পরিমাণে ছিলেন না। তারপরে উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর এখন রাষ্ট্রের ক্ষমতা নিলেন, ওনার সেই বয়সটা রিকভার করে, মানে ওই জিনিসটা যাওয়ার মতো ওনার সেই এনার্জিটা আছে। এখন মুখে পটর পটর করলেই তো মানে হবে না। উনি যদি মনে করেন যে উনি এখনো মানে 16, 17, 18 বছরের কিশোরী, ওই যে তখন যে একবার জিয়াউর রহমান সাহেব ওনাকে দেশে এনে মানে স্থান দেওয়ার পরে জিয়াউর রহমান সাহেবকে মেরে ফেলছে, হ্যাঁ, 70 দিনের মাথায়, 13 দিনের মাথায়, তো এই ভাবছে যে এইখানে মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ওরা ওই স্বপ্ন দোষেই তারা ব্যস্ত আছে। তারা ভাবতেই চান না যে না, এখন তার বয়স 80 বছর। তারা ভাবতেই চান না যে এখন রাজনীতির অনেক সমীকরণ বদলে গেছে, ভূ রাজনীতি বদলে গেছে,
যাদের উপরে আসবে, যাদের উপরে ভর করে উনি আসবে, যাদের উপরে ভর করে উনি ওনার বাবা একেবারে স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে আমাদের স্বাধীনতা কখনো কখনো মানুষের মনে আঘাত সৃষ্টি করে কেন? ওনার বাবার অত্যাচারের কারণে। কারণ স্বাধীনতা যুদ্ধটা বাংলাদেশের মানুষ করেছিল, পাকিস্তান আমাদের উপর অত্যাচার করেছিল বিদায়, স্বৈরতান্ত্রিক মনোভাব করেছিল বিদায়, বৈষম্য তৈরি করেছিল বিধায়, ভোটাধিকার হরণ করেছিল বিধায়। ঠিক যেটার কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের মানুষ করবে, তার বাবা এসে তো সেটাই করলো, একদলীয় বাসার করে সব বৈষম্য তৈরি করলো, আত্মীয়করণ করলো, সব জায়গায় আত্মীয়দেরকে বসালো, রক্ষী প্যারালাল সেনাবাহিনীর প্যারালাল রক্ষী বাহিনী তৈরি করলো। এই অপকর্মগুলো তো তাদের হাত দিয়ে শুরু। তারা কিভাবে মানে আমাদের স্বাধীনতা মানে সোল এজেন্ট হয়? তারপরে ইন্দিরার সাথে চুক্তি কে করেছে, যেটাকে গোলামের চুক্তি বলা হয়েছে, হয় এখনো, ইতিহাসও তাই বলে। কেন? এই যে ভারতের সাথে সেই সময় যে আপনাকে তারা মানে মানে বন্ধক রেখেছে, সেখান থেকে জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছেন ওনাকে সেই চেষ্টা মানে ভারতের বিরুদ্ধে একটা স্বতন্ত্র কূটনীতি এবং মানে একটা সফরেন কান্ট্রি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার বিশ্ব মানচিত্রে, তাকে সেটা করতে দেওয়া হয়নি। 3.5 বছরের মাথায় ওনাকে হত্যা করা হলো, সেখানেও জড়িত। এবং সেগুলো তো শোনা কথা, তদন্তে আরো কিছু বেরিয়ে এসেছিল, তখন এটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। সেই রয়ের কানেকশনে তো শেখ হাসিনাও ছিলেন। শেখ হাসিনাকে তাকে প্রশিক্ষিত করেই তো মানে দেশে পাঠিয়েছে। এখন উনি যদি মনে করেন এই 2 বছর উনি প্রশিক্ষণ নিয়েছেন, সে আগের জামানা। এখন কি আপনি বলেন রাজনীতি সেই জায়গায় আছে? বাংলাদেশের অবস্থা সেই জায়গায় আছে? একদিকে যেখানে জনগণ এতটা বিক্ষুব্ধ, একটা মানে কি বলবো, একটা অগ্নিগর্ভ অবস্থায় উনি দেশ থেকে পালাই গেলেন। সেই দেশে এত পালাই যদি আসবেনই যখন, ফিরে পালিয়ে গেলেন কেন? অতটুকু আওয়ামী লীগ, এই যে রুমিন ফারার কথা বলেন, এই যে কথাটা উনি বলে, আমরা আসলে সমালোচনা করতে চাই না ওনাকে, যাই হোক যেটা হোক, কিন্তু বক্তব্য যে উনি যে কথাটা বলেন, যেটা বোঝান যে আওয়ামী লীগের হাত দিয়ে 47, 48, 70 বছরের রাজনৈতিক দল, এই না, সেই আওয়ামী লীগের কবর শেখ মুজিব নিজে করে দিয়েছেন বাকশাল কায়েম করে। এটা আরেকটা আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জিয়াউর রহমান করার সুযোগ দিয়েছেন, পুনর্জন্ম দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের আদলে আসছে। ওই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ একসাথে 69-এর গণ আন্দোলনের যেটা করছে বলতে চায়, সেটা এক না। না, রুবিন ফারানা তো জানে 24-এ কি হয়েছে, সেই প্রেক্ষাপটে উনি কি আসলে উনি নিজেও ছিলেন। সেই প্রেক্ষাপটে উনি কেন সংবিধানকে দেখাচ্ছেন? উনি আবার দিদি না, সেটাই প্রশ্নটা হলো যে কিন্তু মানুষের তো সেখান থেকে আহত হয়। আর উনি নিজে এত বুদ্ধিমতী মানুষ বা এত ট্যালেন্টেড, তো উনি এটা বুঝেন না যে বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়নের রাজনীতি, গুন্ডামের রাজনীতি। আমি সেটা যদি বিএনপির বেলায় হয়, আপনি নিশ্চিত করে দেখবেন যে বিএনপির বেলায় হলো সে আগামীতে সেই রাজনীতিটা চলবে না বাংলাদেশে। এবং এটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সুন্দরভাবে বুঝেছেন। আপনি দেখেন ওনার বক্তব্য, ওনার চলন বলন কলন, বিরোধী দলের সাথে ওনার আচরণ, জুলাই যোদ্ধাদের প্রতি রেসপেক্ট দেখানো, আসেন অনেকাংশে কমে আসছে, অনেকাংশে প্রায় 80% কমে গেছে, তারা কমফোর্ট জোনে আছে। এই যে শান্তিপূর্ণভাবে তাদের যে পদযাত্রাগুলো যে এনসিপি যেটা হচ্ছে, শান্তিপূর্ণভাবে কি আপনার এটা হতো যদি মানে বিএনপি যদি সেখানে পাগড়া দিত? তাহলে বিরোধী দল এবং সরকার দল সমঝোতার ভিত্তিতে যেভাবে তারা এগুচ্ছে, এই জায়গাতেই সেখানে সেই অবস্থান এটা হতে পারে না। আর যেখানে ভূ রাজনীতির যেটা আমাদের এই অঞ্চলের যে রাজনীতির প্রেক্ষাপট, এই অঞ্চলে ভারতের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে, বিশ্বাস করুন। তার সাথে কেউ নাই, মালদ্বীপ নাই, নেপাল নাই, তার আশপাশের যতগুলো রাষ্ট্র আছে, শেষ পর্যন্ত বাংলাদেশ ছিল। হাসিনার যেদিন মানে এটাকে আমি তো এই পলায়ন বলবো না, এটাকে আমি বলবো রাজনৈতিক ভাবে তার মৃত্যু হয়েছে যেদিন, সে 5ই আগস্ট, সেদিন ভারতেরও মৃত্যু হয়েছে, এখানে খবর হয়েছে। ভারতের আধিপত্য আর এখানে চলবে না। ভারতের আধিপত্য না থাকবে, ভারতের আধিপত্য না থাকলে আমাদের 24-এর দরকারই হইতো না। কারণ আমাদের দেশ তো আমরা তো ওই স্পিরিটটা নিয়ে দেশ স্বাধীন করছে, যে স্পিরিটটা আবার 24-এ সবার মনের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন কথাটা হলো যে অনেকে বলে না যে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। এখন বলেন এরশাদের স্বৈরাচারী আচরণ আর হাসিনার স্বৈরাচারী আচরণটা কি এক? মানে তখন কি এরকম আয়নাঘর, এরকম গুম করে ফেলানো, মানে আপনার পেট কেটে তার বুড়িগঙ্গাতে সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে ফেলানো, এত রোমহর্ষক ঘটনাগুলো, এত হত্যাযজ্ঞ, এত ভারতের আধিপত্য বাংলাদেশে এরশাদের আমলও ছিল। এরশাদের আমলেও কি তখন এত এরশাদের আন্দোলনের সাথে এটা মিলে? আমরা ওই জায়গাতে বলতে চাই যে এটা বাংলাদেশের স্বাধীনতার পরে একটা সর্ববৃহৎ আন্দোলন বাংলাদেশ দেখেছে। আর সেই আন্দোলনের তোপে যেখান থেকে হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, ঠিক ভারতের আধিপত্যবাদেরও এখানে কবরচিত হয়েছে। বাকি ফাইনালটাই চীন এবং মানে এই ভূ রাজনীতির ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দিয়ে বাকিটাও নিষ্পত্তি হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের মানুষ এখন আর ঐক্যবদ্ধ, প্রতিটা মানুষ সজাগ। এখন তারা যেটা দেখেন, আপনি অনুকম্পা আশার যদি একটা অনুনয় বিনয় থাকে, সেটা কি আছে? ওনার বক্তব্য এখনো সে প্রতিহিংসা, আসবো সব কটাকে দেখে ছাড়বো। হ্যাঁ, তারা তো সেটা স্বীকার করে না। তারা তো বলে যে এই আন্দোলনে বা এই মানে যারা হত্যা হয়েছে, নিহত হয়েছে, সেগুলো নিয়ে তারা প্রশ্ন তোলে
এবং তারা মানে যারা আন্দোলন করেছে তারাই হত্যা আমি করেছে। মানলাম, আচ্ছা আপা, আমি মানলাম এই কথাটা, আপনার সাথে আমি একমত হলাম যে তারা স্বীকার করলো না, কিন্তু তারা কি এখনো স্বীকার না করলো, স্বীকার না করা আর জিনিস, যে ঠিক আছে কেউ মেরে তো স্বীকার করে না, মানলাম, সেটাকে আমি দোষের একেবারে দোষ ধরলাম না, কিন্তু আপনার যে তার চিরাচরিত যে অভ্যাস মানুষকে ধমকানো, জনগণকে ধমকানো, সেই ধমকানোর টোনিংটা কি গেছে? সব কয়টাকে দেখে নিব, সব কয়টা, আর বাংলাদেশে তো সব মানুষ আন্দোলন করছে বলতে গেলে, রাস্তায় ছিল, আপনি আমি থেকে দেশ বিদেশ থেকে শুরু করে সবাই, তো উনি কয়জনকে দেখে নিবে? তার মানে তো মানুষের বাংলাদেশের লোক জনসংখ্যা থাকতে হবে না? তাহলে এগুলো কোনো পলিটিক্যাল কথা? উনি কি মানুষের মন জয় করার জন্য বা মানুষের একটা সিম্পেথি নেওয়ার জন্য একটা কথা বলেন যে না আমরা ঠিক আছে, আমরা দোষী না নির্দোষী, আমরা তো এটা বলছি, আমরা কি এটা করছি না করছি নিশ্চয়ই সেটা প্রমাণ হবে, ইতিহাসে হবে, আইনের ভাবে হবে, আমরা এটা তদন্ত চাই, যদি আমরা দোষী হই দেশের মাটিতে শাস্তি চাই। কথা কথা বলারও তো একটা স্টাইল আছে, রাজনীতি করার একটা স্টাইল আছে। এই পাগল মেন্টাল, হ্যাঁ, তাকে রং হেডেড বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, ও রং হেডেড, যার কারণে এর আন্ডারে রাজনীতি করলে, এর অধীনে নেতৃত্বে রাজনীতি করলে যে রাজনীতি করবে সেই শেষ। এবার আসলে আমি আপনাকে বলি যে ধরে ধরে ফার্স্ট লেয়ার নাই আওয়ামী লীগের, প্রথম লেয়ার নাই, সেকেন্ড লেয়ার নাই, থার্ড লেয়ার নাই। ওনার কথায় মানে ওবায়দুল কাদের তো আসবে না। আপনি দেখেন আমাদের জেলার, আপনার আমার জেলার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো আসবে না। তার যে শারীরিক যে অবস্থা, যে খবর আমরা পাই বিভিন্ন ভাবে, আমাদের এলাকার সন্তান হিসাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে না, তা আমরা যেরকম টুকটাক খবর নেওয়ার, ওনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে খবর নেওয়ার সুযোগ আছে, আমরা তো ওনার শারীরিক কন্ডিশনটা বুঝি। এই ঝুঁকি নিয়ে ওবায়দুল কাদের আর যারা এখন আরাম আয়েসের টাকা পয়সা লুট করে চলে গেছে, তারা আবার বুঝি আগুনে টাকা পয়সা এগুলো নিয়ে আসবে বুঝি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। তাহলে এখানে তাদের ক্যাপিটাল কি? আর ক্যাপিটাল হলো থেকে এখানে যারা টাকাটা লুট করতে পারে নাই, যারা মানে সিসকে চোর ছিল, সিসকে চোর, তাছাড়া যে নেতা কর্মীরা তারা মানে তারা আসবে, নেতা কর্মীরা ছাপায় যারা একেবারে সুবিধা বঞ্চিত ছিল, কোন হালুয়া রুটির ভাগ না, মানে সামান্য কিছু টাকা হয়তো 500, 1000, 2000 টাকা দিয়ে নেতারা তাদেরকে বছরের পর বছর পেলে গেছে, কোনো সুযোগ সুবিধা দেয়নি। যা থাকতো তো তাদের কাছে পাসপোর্ট ভিসা থাকতো, তো তাদের কাছে পাসপোর্ট ভিসা নাই, তারা এখানে আসে, তারা ওই কয়টা নিয়ে একসাথে হয়ে আবার ওই কয়টা টাকা, ওই টাকা নিয়ে আবার ইয়াবা খায়, বাবা খায়, হ্যাঁ, আবার সকাল ভোর রাত্রে উঠে আসি, হ্যাঁ, আপনার মুখে মাস্ক টাস্ক লাগাই ভাই, স্লোগান দুইটা দিয়ে চলে যায়। এটার উপরে পুঁজি করে যদি হাসিনা যদি আসতে পারে দেশে, মোস্ট ওয়েলকাম, আমরা তো চাই যে আসুক। আর ওনার বাদ দলের কর্মী, ওনার সন্তান আসবে, ওনার মেয়ে আসবে, ওনার ভাগ্নি আসবে, একটা আগে উনি ওনার পরিবার ঠিক করুক, তাদের কাছ থেকে নিশ্চয়তা নেই। তো আপনি যদি আজকে এই জায়গাতে, আজকে আওয়ামী লীগ নয়, আওয়ামী যে আরবিন পারানা যে কথাটা বলে বা বলছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ওনার বোঝা উচিত যদি এই বিপ্লবকে যত কিছুই হোক, ধরেন হাসিনাকে খুন করে ফেলছে, তারপর কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন স্ট্রং পজিশনে থাকতো। কারণ আমরা কি 75 দেখি নেই সে নির্মম, আমরা যেটাকে সবসময় নিন্দা জানাই, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন সপরিবারে হত্যা করা হয়েছে, তখন মানুষের সিম্পেথি দিয়ে তিনি এতটা বছর এটি বিক্রি করে করে আসে নাই। স্বজনহারা ব্যথা, স্বজনহারা ব্যথা, স্বজনহারা ব্যথা কথা, এগুলো বিক্রি করে আসছে না। ছিল, মানুষের সিম্পেথি ছিল, মানে প্রথমে গ্রোথ করছে, কারণ আলটিমেটলি তো ওই জায়গাতে ঘটনাটা ঘটছে বাংলাদেশের মাটিতে। তো তারা মনে করতেছে এখনো সিম্পেথি আছে, তাদেরকে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে, মানুষ এগুলো বুঝতে পেরেছে, মানুষ ভুল বুঝতে পেরেছে, এগুলো তো তারা বলছে। এবং শুধু তারা, আপনি নিশ্চয়ই দেখবেন যে টক শোতে, বাংলাদেশের টক শোতে অনেকেই বলে, মানে অনেক রাজনীতি বিশ্লেষকরাও বলে যে তারা যে ভুল করছে, মানে তারা মানে এটা অনেকেই ভুল করছে, যে আন্দোলনটা ছিল সেটা একটা ভুল, এটা ঘুরে ফিরে বলতে চায় অনেক রাজনীতি বিশ্লেষক। হ্যাঁ, আপনার কথা ঘুরে ফিরে এটা সরাসরি বলে, কিন্তু তারা তাদেরকে ভুলে যায় যে তাদের ওই বয়স কত। হ্যাঁ, তারা ভাবতেছে ওই সেই আমলের রাজনীতিটা। আপনি আবার ওই যে গান পাউডার দিয়ে মারছে না, 173 দিন হরতাল করছে না, আমি বারবার ওই জায়গাটাই আপনাকে নিতে চাই, আপনার দর্শক নিতে চাই, কারণ আমাদের এখন অধিকাংশ দর্শকরা হলো যে এই প্রজন্মে, তারা আমাদের কথাটা বুঝবে, তারা হরতাল কি জিনিস অনেকে জানেও না, কারণ বেশ কয়েক বছর হরতাল হয় না। 90 দশকে অনেকে জন্মই হয় নাই, এখন তাদেরকে যদি আপনি ওই ধমক দিয়ে রাজনীতি দেখেন, আমি একটা ওই যে মোফাজ্জল হোসেন মায়ার একটা ভিডিও বার্তা দেখছি, ওই সেই হুমকি ধুমকি, সে জ্বালাও দিবে, পড়াও দিবে, হ্যাঁ, কি পাইছেন, শেখের বেটি আসতেছে, তার মানে তাদের ভাষাগত বিষয়গুলো এরকম, এই ভাষাই বলে দেয় যে তারা আসবে না। তারা যদি সত্যিকার অর্থে দেশকে ওন করতো, তাহলে তাদের ভাষাটা বিশ্বাস করেন, আমি বললাম তাদের ভাষা এটা হতো না। তারা যে কোনো ভাবে হোক জনগণের মনিকোঠায় ঢোকার চেষ্টা করতো। এটা হলো বিদ্রুপ করা। হ্যাঁ, শেখের বেটি আসতেছে, এটা কি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একবার একেবারে দেশনেত্রী, দেশ রত্ন, এগুলা বলতে 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 যেখানে মুখে ফেনা তুলে ফেলতো, আর এখন বলে শেখের বেটি। এখন হচ্ছে শেখের বেটি আসতেছে, সবাই ঘরতে ঢুকবে, এই ঢুকবে। এই যদি হয় তার মানে আসবেন। আপনি এক একটা সুরুপ দেখেন, সাইড কখনো সুরুপ দেখছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পর্যন্ত আসে, সে কি অবস্থায়, গুপ্ত অবস্থায়, তারা দেশে বিদেশে কোথাও পালানোর জায়গা নাই। হ্যাঁ, শুধু কলকাতা ছাড়া, ইন্ডিয়া ছাড়া, তাদের দাদা বাবু, তাদের আব্বা ছাড়া, হ্যাঁ, ওইখানে তাদের আচার পৃথিবীর কোন জায়গাতে তারা শান্তিতে একটু রাস্তাতে বাইরে হইতে পারে।
তাহলে এই অবস্থায় থাকি বাংলাদেশে আসি, তারা রাজনীতি করবে, মিছিল করবে, হরতাল করবে, আন্দোলন করবে, তারপর তার জেল ঠেকাবে, ফাঁসি ঠেকাবে, এত সোজা? ওই দিন এখানে আছে, তারপরে তো তারা তাদের শক্তিতে নাচে। সেই শক্তিটা হলো ভারত। ভারতকে এখন বাংলাদেশ গুনে, বাংলাদেশের সাথে তো এখন আপনার ধরেন চীন, বাংলাদেশের সাথে তুরস্ক, চীন তো বলেই দিছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে যে কেউ নাক যদি গলায় আমরা সেটাকে মেনে নেব না। এটা যুক্তরাষ্ট্র তো বলেছে যে বাংলাদেশ ভারতে, কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে কূটনীতির এখন যে পরিবর্তনটা হয়েছে, এটা আমি মনে করি এই পরিবর্তনটা যদি ধারাটা রক্ষা করে যুক্তরাষ্ট্র লাভবান হবে। সেটা কেমন আমি এটাও আপনাকে বলি, সেটা হলো দেখি যুক্তরাষ্ট্রকে আমাদের সাথে 1-to-1 সম্পর্ক করতে হবে, কোনো মিডিয়ার মাধ্যমে না, কোনো ব্রোকার, কোনো দালাল, মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন এখানে নাই। যেটা ইন্ডিয়াকে তারা এই জিনিসটা তারা ইন্ডিয়াকে সবসময় বাংলাদেশের তারা ইন্ডিয়ার চোখ দিয়ে দেখতো, ইন্ডিয়ার কাছে হাওলা করে দিত আমাদেরকে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে না, তাহলে আমরা আমাদের মতো করে কূটনীতিক সম্পর্ক বাংলাদেশের সাথে রাখবো, তাহলে বাংলাদেশ অবশ্যই চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে যতই বৈরী ভাব থাকুক বাংলাদেশ ব্যালেন্স কূটনীতি করতে সক্ষম। এবং চীন সেখানে বাংলাদেশের জন্য কোনো পথের কাটা হবে না, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হবে না। চীন যদি কখনো পথের কাটা হয়, মানে বিগড়ে যায়, সেটা ভারতের কারণে যাবে। তারপর আপনি তুরস্কের সাথে আমরা চাইছি যে তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি হোক, তুরস্ক আমাদের সেখানে ড্রোন কারখানা করুক, হ্যাঁ সেটা আল্লাহর রহমতে অনুমোদন হয়ে গেছে, বগুড়াতে হচ্ছে, খুব সহসা আগামী 1 মাসের ভিতরে কাজ শুরু হবে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক দিন থেকে দিন পর্যন্ত উন্নত হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জাতিসংঘে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। অনেকগুলো আমরা তো এখন দাবি জানাই পাকিস্তানের সাথে আমাদের একটা সামরিক চুক্তি হওয়া উচিত। হ্যাঁ, আমরা আমাদের ভাই ঝগড়া ছিল, যা ছিল গেছে, সেটা চলে গেছে, তারা আমাদের কাছে ক্ষমা চাইছে, আমরা মাফ করে দিছি, সবকিছু ভুলে আমরা সামনে যেতে চাই। তারা তো আমাদেরকে বলে না যে তোমাদের দেশ বা ভারত যেভাবে আমাদেরকে খবরদারি করে, হ্যাঁ তারা কি আমাদেরকে এই ধরনের খবরদারি করবে? কারণ তারা আমাদের কাছে খবরদারি করতে পারবে না। এই খবরদারি করতে পারবে না বা করবে না, এই শিক্ষা থেকেই তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কগুলো আমাদের শক্তি বৃদ্ধিমান হবে। এবং এই সাথে আমাদের সাথে আপনি মনে করেন এখন নেপালও যেহেতু ভারতকে পছন্দ করে না, ছোট রাষ্ট্র হোক, সেখানেও ইয়াং জেনারেশন, হ্যাঁ জেন জিরা নেতৃত্ব দিচ্ছে, তারাও এখন বাংলাদেশের সাথে থাকবে। ভারতের ওই মান্ধাত্তা আমলের সে বুড়া রাজনীতি, হ্যাঁ সেই মোদী স্টাইলের এগুলো এখন আর মানে এই প্রজন্মে এসে, এই জেনারেশনে এসে আওয়ামী লীগ সেই রাজনীতিটা করতে পারবে। এইবার আমি আবারও যদি আমাকে কেউ প্রশ্ন করে, বিএনপি পারবে না, জামাত পারবে না। জামাত আপনি দেখেন, আমি স্টার্টার দিছি গত একদিন আগে, কালকে আমি দেখলাম যে এটাকে জামাতের একটা বক্তব্য আসছে যে তারা তাদের গঠনগত মৌলিক পরিবর্তন আনছে। জামাত যদি বাংলাদেশের রাজনীতি করতে হয়, তাহলে তাদেরকে যে ইসলামিক এবং ধর্মভিত্তিক রাজনীতি করে যে চর্চা তাদের মন এবং মস্তিষ্ক মনোজগতে ছিল, ওখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং যারা মধ্যপন্থার রাজনীতির প্যাটার্ন পার্সন আছে তাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তাহলে এবং এইটা কি জামাতের পক্ষে সম্ভব হবে? মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যখন আমি একটা কথা আপনার সাথে আলোচনা করতে চাই যে সংসদে যাওয়ার আগে বা বিরোধী দল হওয়ার আগে জামাতের প্রতি কিন্তু আমাদের একটা আলোচনা ছিল যে জামাত খুব সুশিক্ষিত একটা দল এবং খুব সুসংগঠিত একটি দল, কিন্তু আমরা মানে সেরকম রোল কিন্তু আমরা সংসদে দেখতে পাচ্ছি না, যেরকম রোল পাওয়া দরকার ছিল। কিন্তু সেটি কেন? সেখানে মনে হচ্ছে যে অনেক দুর্বলতা আছে তাদের মধ্যে। আমরা জানি যে তারা অনেক শিক্ষিত, এটা জানতাম, তো সেখানেও আমরা শিক্ষিত ঠিক আছে, কিন্তু এখানে প্রথম কথাটা হলো যে এখানে অনেকে 2-1 ছাড়া, জামাতের 2-1 ছাড়া অনেকে প্রথমবার মতো সংসদে গিয়েছে। সংসদে প্রথম গেলে অনেক সুশিক্ষিতরাও মানে এলোমেলো কথা বলেন, বিএনপির ভিতরেও আছে, এটাতে তাদের ভিতরে আছে, বিষয়টা তা না। এটা বিএনপির অনেক বড় নেতাদের ভিতরেও আছে, এটা থাকাটা স্বাভাবিক, কারণ তারাই প্রথমবার মতো গেছে। কিন্তু এটার অর্থ যে তারা অশিক্ষিত, তারা মানে গোছানো না, মানে আমরা অশিক্ষিত, আমরা বলছি যে তাদের কাছে আমরা আরো খুব মানে কি বলবো পরিকল্পিত বা সুসংগঠিত অনেক যৌক্তিক মানে প্রশ্নগুলো বা যৌক্তিক ইয়েগুলো আমরা আশা করেছিলাম আর কি, যে বিরোধী আমরা চিন্তা করেছিলাম। সরকারি দলকে তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে, ধরিয়ে দিচ্ছে, সরকারও সেগুলো মেনে নিচ্ছে। হ্যাঁ, সরকারও যে সেখানে অ্যাগ্রেসিভ হচ্ছে তা না। সংসদের ভিতরে আপনি দেখবেন জনাব তারেক রহমান সাহেবের সংসদ নেতার ভূমিকা দেখবেন, উনি যখনই কেউ থামাতে চায়, আক্রমণাত্মক কথা বলতে চায়, উনি কিন্তু হাত দিয়ে সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এই জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলো কিন্তু ছিল। আপনি যেটা বলছেন, যেটা চাচ্ছেন আর কি, সেটা আসলে কতটা সম্ভব এই জামাতের পক্ষে? না, আপনার এত তো কাছে নারীদের ব্যাপারে তারা যে বক্তব্যগুলো দিয়েছিল নির্বাচনের আগে, সেটাও নিশ্চয় আপনার মনে আছে, কিছু নেতার, তারপর জামাতের আমিরের সাক্ষাৎকার, তো সেই জায়গা থেকে তারা নারীদের ব্যাপারে তারা পজিটিভলি আসবে কিনা, বা তাদের যে বর্ণনাগুলো দিয়েছে সেগুলো নিচে, এইগুলো আমি আর মনে করে দিতে চাই না বা নিজেও বলতে চাই না, সেই জায়গা থেকে এবং অন্যান্য জায়গা থেকে
যে আপনি বলতেছেন যে মধ্যপন্থী বা মানে যাদেরকে সামনে আশা করছেন, তো সেটা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? না, আমরা তাদের ঘটনাতে যে সংশোধনের যে সূরা কমিটিতে যেটা প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে, যেটা মিয়া গোলাম পরোয়ার সাহেব বললেন, আমরা ওটার আগে বাস্তবায়ন কতটুকু সেখানে তাদের সর্বোচ্চ জায়গায় পরিবর্তন হয়, তখনই আমরা বুঝতে পারবো যে তাদের পক্ষে কতটা সম্ভব। এখন কথাটা হলো দেখি তারা তো এই যেটা উপলব্ধি করেছে, যেমন এই জিনিসটা আমরা আগে থেকে বলতেছি, এই কিছুদিন আগেও বলেছি, তারপর আবারও বলেছি, এবার অফলাইনে বলেছি, মানে অনলাইনে বলেছি, মানে যেভাবে হোক, মানে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য বলেছি, আবার নেপথ্য থেকেও তো বলেছি ওনাদের সাথে আলোচনায়, যে এই জায়গাটা থেকে ওনাদেরকে না হলে ওনারা সর্বস্তরের মানুষকে অ্যাকোমোডেট করতে পারবেন না। এই যে আপনি বললেন না যে এইখানে যদি তারা নারীদের বিষয়টা যে কথা আছে, হ্যাঁ নারীর বিষয়ে একটা জায়গাতে তারা ক্লিয়ার করছে, সেটা হলো নারীর যে একেবারে শীর্ষ নেতৃত্বটা, আমি আবার বলি শীর্ষ নেতৃত্ব যে, সেটা হবে না তারা, সেটা হয়তো মানে এই পরিবর্তনের ভিতরে আমরা এটা আশা করতে পারি না। এটা তাদের নিজস্ব একটা মতামত থাকতেই পারে, এটা ভিন্ন ব্যাপার। এটা তারা যেহেতু মানে তাদের ভিতরে আমাদের ধর্মচর্চাটা একটু বেশি কাজ করে, সেখানে আমাদের যেহেতু মানে আমাদের নারীদের জন্য একটা নেতৃত্বের বিষয়ে একটা সীমারেখা আমাদের আল্লাহ এবং রাসূল থেকে এটা বিধান করা আছে, সুতরাং এটা নিয়ে তাদের কোনো আপোষ নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে নারীর স্বাধীনতা বলেন, নারীর পোশাকের স্বাধীনতা বলেন, এইসব বিষয় তাদেরকে মানে অনেকটাই, আমি বলবো অনেকটাই ফ্লেক্সিবল হতে হবে। অনেকটা ফ্লেক্সিবল তারা হয়েছে, অনেকটা তারা হয়েছে। আর আরেকটা মধ্যে তাদের কাছে আরো বিকল্প অপশন আছে, তো সেটা আমি এই মুহূর্তে বলে আর বিতর্ক বাড়াইতে চাই না। আমি জানি তাদের কাছে তারা সরাসরি এটা না করলেও তাদের বৌদ্ধপন্থার দল হিসাবে তারা কিভাবে লিডিং এ আসবে সেই পন্থা আছে, এবং সেটা আমি জানি এই মুহূর্তে নয়, সেটা সময় সুযোগ মতো অবশ্যই আপনার তোর সাথে বলবো। হ্যাঁ, সেটা তারা হয়তো মানে প্ল্যান বি কাজ করা হবে, তখন তো হয়তো প্ল্যান বি করবে। হ্যাঁ, যখন দেখবে যে তাদের এই মৌলিক, একটুখানি বলেই ধারণাই দেই, যখন দেখবে যে তারা এই মৌলিক পরিবর্তনগুলো আমাদের আশঙ্কা অনুযায়ী করতে পারছে না, তাদের মানে ওখান থেকে খোলস থেকে বেরোতে পারছে না, বা তাদের যে মূল আদর্শিক জায়গা ওখান থেকে বেরোতে পারছে না, তখন তারা অন্যান্য আরো অনেক দল আছে, তাদেরই শুভাকাঙ্ক্ষী আছেন, হ্যাঁ তাদেরকে তারা শক্তিশালী করার ব্যাপারে তারা আরো বেশি অগ্রণী ভূমিকা রাখবেন। হ্যাঁ, তারা যেন ফ্রন্ট লাইনে থাকে আর কি। হ্যাঁ, তো যখন তখন আর তারা ফ্রন্ট লাইনে থাকতে তো তাদেরকে ডাইরেক্ট এরকম বলা যাবে না। এরকম অনেক দল ও মতের মানুষকে নিয়ে তারা আরো প্ল্যাটফর্ম করবে, আরো রকম বিকল্প রকম তৈরি করবে। তো তাদের প্ল্যান প্রথমে এই হলো, তারা তাদের মানে গঠনতন্ত্রে, তাদের সংবিধানে, তারা নিজস্ব সংবিধানে আর কি, তারা তাদের সেই পরিবর্তনটা আনতে চায়। আর আমরা প্রথমত এটুকুতে সাধুবাদ জানাই যে তারা এটা উপলব্ধি করছে, যে আমাদের গঠনতন্ত্রটাকে ফ্লেক্সিবল করা উচিত। আমরা ওইটুকু দেখতে চাই তারা কতটুকু করে, তারপরে বাদ বাকিটাতে যাব। যদি করতে পারেন তাহলে তারা রাজনীতি করে, কারণ বাংলাদেশের একটা রাজনীতি শূন্যতা তৈরি হবে। আওয়ামী লীগ যেটাই বলুক, যতই মানে আমাদেরকে ওই 70 বছরের গল্প শোনাক, হ্যাঁ আওয়ামী লীগের এই শূন্যতাতে আপনি দেখবেন যে এখানে তো রাজনীতি শূন্যতা তৈরি হবে, কারণ একা তো আর বিএনপি দেশ চালাতে পারবে না, একা তো একটা দেশ ফাংশন করবে না। আর এটা এই আওয়ামী লীগের এই শূন্যস্থান অন্যভাবে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আর আওয়ামী লীগের এখন যারা আছে, তৃণমূলের বলেন, সমর্থক যারা, তারা তো টায়ার্ড, ক্লান্ত। এখন ধরেন আপনি ধরেন শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা শ্রেণীর লোকজন বাংলাদেশে ভালোবাসত, যেমন হয়তো আমাদের বাবা দাদাদের বয়সে তারা, এখন তাদের আর কতটুকু স্টেমিনা আছে আপনি আমাকে বলেন। ওনার প্রতি একটা সিম্পিতি ছিল, ও আচ্ছা শেখ সাহেবের বক্তৃতা শুনছি, হ্যাঁ ওই শুনছি, আচ্ছা ঠিক আছে, ওনারা তখন ওনাকে একটা মানে মনে করতেন ওইভাবে। এবার আসেন হাসিনার প্রতি কিছু মানুষের একটা সিম্পিতি ছিল, তাইলে এখন ওদের বয়স আর এখন যে ইয়াং ফোর্সটা বের হচ্ছে, আমি বলতেছি এটা, আপনি এই যে 40 বছর পর্যন্ত যারা এখন এই দেশের সিটিজেন নাগরিক, আপনি তাদেরকে কিভাবে বুঝাবেন? তারা তো এটার সাথে আওয়ামী লীগের এই ধারার সাথে, ভাবধারার সাথে তারা নাই। তারা আওয়ামী লীগের এই সময়টাকে দেখেছে, এই 24-কে তারা দেখেছে, তারা বুঝেছে যে আওয়ামী লীগ এমনই। তারা তো 70 বছর 69-এ তারা কি করছে, 47-এ কি করছে, এই কথা বুঝতে তো তারা নাই, ওই জায়গাতে তাদের স্মৃতি মেমোরিতে নাই। আর যাদের আছে তারা এখন রোগের সঙ্গে মানে একদম সংকটাপন্ন অবস্থায়, তো তারা কার জন্য আসে এখানে হাল ধরবে না। তাহলে আওয়ামী লীগকেও কোনোভাবে আসতে হলে আওয়ামী লীগের আবার সুন্দর মানসিকতার পরিচয় একটা ইয়াং জেনারেশন একটা ফোর্স থাকবে, যেটা এখন তারেক রহমান সাহেব। এবং তারেক রহমান সাহেব যেটা আছে যে উনি এটার সাথে খাপ খাইয়ে গেছে, কারণ ওনার সাথে তো এই জেনারেশনের গ্যাপটা অনেক বেশি না, তাই না? কিন্তু হাসিনার সাথে তো এই গ্যাপটা বেশি। তারপরে আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা বেঁচে থাকতেন, তার সাথেও এই জেনারেশনের গ্যাপ বেশি হতো, হয়তো উনি তখন তারেক রহমান সাহেবকে দিয়ে এটাকে ব্যালেন্স করতে পারবেন। কিন্তু হাসিনা কাকে দিয়ে ব্যালেন্স করবে? জয়কে দিয়ে। জয় আসবে দেশে, সে তো মানে ওই ওপেন বলে কই সে তো আমেরিকা সিটিজেন হয়ে গেছে। তারপর তার চলন বলন, তারা তো প্রাচ্যের যে ধাস, বাংলাদেশের মানুষ তো এইটাকে পছন্দ করে না, তারা এটাকে নিবেন। আমরা ইসলামী দলগুলোকে যতই সমালোচনা করি, যেমন আপনিও আপনার দিকে রমজান মাসটিকে তো আপনি যখন মানে চর্চা করতেন, তখন আপনার সাথে আপনি মাথায় কাপড়টা দিয়ে করতেন। এখন কথাটা হলো যে পর্দা তো সবাই ভিতরেই করার ইচ্ছা না, ইসলাম মানে শুধুমাত্র জামাত ইসলামের না, ইসলাম তো আমাদেরও ইসলাম, তাই না? ইসলাম তো আমাদের, হ্যাঁ আমাদেরও। সবাই এখানে, হ্যাঁ সবাই এখানে দুর্বল। কিন্তু কথাটা হলো যে এবার আমি পোশাক পরিচয়টা কিভাবে পরবো না পরবো, আমার পর্দাটা আমি যেন করতে পারি। আমরা জামাতের কাছে হয়তো আমাদের চাওয়া থাকবে, আকাঙ্ক্ষা থাকবে এটা, যেন আমরা আমাদের বোনেরা মায়েরা
তারা যেন তাদের মতো করে তাদের পর্দার কাছে যায়, কারণ তাদের জবাব তো জামাত দিবে না, তাদের জবাব আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদেরকে। শুধু পর্দার বিষয় না, অনেক ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে যে ধারণাটা যে জামাত হচ্ছে যে নিজেদের শুধুমাত্র নিজেদের সংগঠনের জন্যই কাজ করে, বাইরের কারোর জন্য ওইভাবে ইয়ে নাকি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিজের দলের মধ্যে একটা মানে বন্ডিং, যেটা বাইরের জন্য এটা করে আসছে কারণ কি, তাদের একটা সংগঠনের যে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন যেটাকে বলে, তাদের সংগঠনের যে এটা মানে আপনার বাম দলগুলোর একটা সময় এরকম ছিল। এখন ওনারা তারপরে এটা কমতে কমতে এগুলো চলে আসছে না, এগুলো কমিটেড যারা প্রমিজিং একটা 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 রাজনীতি করে, হ্যাঁ তাদের কাছে তো মানুষ অ্যাকোমোডেট হতে পারে, যেমন তাদের অনেকগুলো শর্ত দিয়ে, হ্যাঁ তাদের একটা রোপণ, তারপরে প্রথম কর্মী হইতে হয়, ইয়ে হইতে হয়, অনেকগুলো বিষয়। আবার আপনি তাদেরকে একটা দলের কর্মীরা চাঁদা দিতে হয়। আজকে যদি তাদের এই ধরনের একটা শক্তি যদি তৈরি না হতো প্রাথমিকভাবে, মানে তাহলে এই বিজয় তাদের রাখতো না। মানে আমি বলছি তাদের এই রাজনৈতিক এই বিজয়টা, আমি 24-এর বিজয়ের কথা বলছি না, এই রাজনৈতিক ভাবে এই বিজয়টা তাদের আসতো না। এখন তাদেরকে বুঝতে হবে, আপনার কথার সাথে তাল মিলিয়ে আপনার কথাকেই তারা অনুসরণ করতে হবে, যে তারা যদি এখন ওই মানে কেন্দ্রবিন্দুতে থাকে, এটাই তো আমি বলতেছি যে সংশোধন হওয়া দরকার। যে ওই যদি তারা মনে করে যে না আমরা আমাদের যারা আছে তাদেরকে রাখবো, আমরা তাদেরকে নিয়ে চলবো, এটা হবে না। এখানে আপনাকে উন্মুক্ত করতে হবে। তবে তারা এটা বলছে যে তারা উন্মুক্ত করবে, তাদের উপদেষ্টা পরিষদ করবে, এরকম প্রস্তাবনা আসছে যে উপদেষ্টা পরিষদে তারা কোনো মানে দল মতের বাইরে যে কেউ তাদের উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারে, হ্যাঁ এদের ব্যাপারে কোনো মানে ইয়ে থাকবে না। এরকম অনেকগুলো প্রস্তাব আসছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সেটা কর্মীদের ক্ষেত্রে, সমর্থকদের ক্ষেত্রে আসবে, কারণ রাষ্ট্র তো আর আপনার দলের কর্মী দিয়ে চলবে না, রাষ্ট্র চলবে জনগণকে দিয়ে। তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় মানে কেন বললাম আমি, তাদের জামাত এখন অফিসিয়ালি রাষ্ট্রের বিরোধী দলীয় দল, রাষ্ট্রের সাংবিধানিক পদ, এই জন্য রাষ্ট্রীয় পদে তারা। এখন সাংবিধানিক পদে থেকে আপনি শুধু আপনার ওই যে আপনার ভাষ্য অনুযায়ী আপনি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ওই নিয়ে সে নিয়ে আপনি চলবেন, তা হবে না। কারণ এখানে এখন আপনি সাংবিধানিক পদ ভোট করেন, সব জনগণ, হ্যাঁ এখন জনগণ আপনার, কারণ জনগণের সংবিধান, আপনি সেই সংবিধানের আলোকে এখন বিরোধী দলের নেতা, আপনার এখন বিরোধী দল, একটা মুখোমুখি বিরোধী দল না যে আমি বিরোধী দল রাস্তার সংসদের না, নো, রাস্তার বিরোধী দলের সাংবিধানিক ভাবে কোনো ইয়ে থাকে না, বৈধতা থাকে না। সাংবিধানিক ভাবে জনগণের কাছে বৈধতা থাকে, জনগণের কাছে ওই বিরোধী দলের মানে বড় ভূমিকা থাকে। যেমনটা জাতীয় পার্টির রোশন এরশাদ, ওনার যখন সংসদে ছিলেন, এরশাদ যখন সংসদে ছিলেন, তখন তাদেরকে মানে নামমাত্র বিরোধী দল বলা হয়েছে সাংবিধানিক ভাবে। মূল বিরোধী দল তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, সব বিদেশি কূটনীতিটা ওনার সাথে দেখা করতেন, তাই না? তো এখন কথা হলো জামাত এখানে বলা হয় যে 71-এ মানে জামাতকে বারবার আক্রমণ করার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সংসদে হোক বাইরে হোক, জামাতকে আক্রমণ করার একটাই অস্ত্র, সেটা হচ্ছে 71। মানে যে কোনো ভাবে আপনি দেখবেন যে কোনোভাবে যদি জামাতকে দুর্বল করতে চায় যে জায়গায় 71 টেনে নিয়ে আসে। তো এই জিনিসটা আসলে জামাত কিভাবে বন্ধ করবে? না এই জিনিসটা অত করার দরকার নেই, এটা অটোমেটিকলি জামাত কিছু বলে না, পার্লামেন্টে এগুলো বললেও দেখেন আপনি কিছু বলে না, কারণ এটা বুঝে দেখি তারা ওইটা বলে দিকে আছে 71-এ কি করছে, মানে ওই চৌধুরী যার বয়স 30 বছর 32-35 বছর যারা এখন লেডিং আছে, এরা কাছে কি করছে, আচ্ছা ওইটা এটা বলতে পারবে আমাদের বাবা দাদারা জামাত কি করছে। তো সুতরাং এখন আর ওইটা তাদেরকে এত কথা আপনি বললে তারা বলবে আচ্ছা এখন আমি আপনাকে বলি, আপনার ছেলের নাম জাওয়ান, তো ওর তো জন্মদিনটা বার্থডেটা তো আপনার মনে আছে, তারও মনে আছে, সে তো প্রতিদিন ওই সময় এসে আসি বলবে যে মামু আসো কেক কাটি, হ্যাঁ এটা হলো একটা দিক। কিন্তু সে ভাবে যে আমার মা আমাকে কিভাবে আজকের দিন পর্যন্ত বড় করছে, এখন তার স্মৃতি মনে কোথায় থাকবে, তার সামনের ফিউচারটা, ভবিষ্যৎটা, সে কিভাবে জন্ম নিয়েছে এটা শুধু আপনি জানবেন, আমি বাবা আমিও জানবো না, আমার স্ত্রী জানবে যে আমার ছেলে মেয়ে কিভাবে জন্ম নিয়েছে। রাষ্ট্র জন্ম হয়ে গেছে, আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা মানচিত্র পেয়েছি, এটা আমাদের এখন একটা উৎসব, এটা আমাদের গর্বের, এটা আমরা গর্বের জায়গায় রেখে দিতে চাই। এখন আমার জন্মের টাইমে, আমার সন্তানের জন্মের টাইমে কে আমার স্ত্রীর পাশে ছিল, আপনার সন্তান জন্মের টাইমে কে আপনার পাশে ছিল, কে আপনার বিরোধিতা করছে, হ্যাঁ বা কেউ আপনার মানে বাচ্চার ক্ষতি করে দিতে চাইছে, এটা কিন্তু এখন তার কাছে, বাচ্চাদের কাছে যেরকম বিবেচ্য বিষয় না, ঠিক তেমনি হ্যাঁ আপনার ওই যে 71-এ কি বলছে, হ্যাঁ এটা নিয়ে তখন তাদের ভূমিকা কি ছিল, এইটা এখনকার জেনারেশন এটা পাবে না। এখনকার জেনারেশন এখন প্র্যাকটিক্যাল যারা নগদ যেটা দেখছে তারা এইটার উপরে মূল্যায়ন করবে। এই কারণে জামাত আর এই ব্যাপারে কথা বলে না, ভবিষ্যতে বলবেও না। তো এনসিপি কে অনেকেই বলে যে জামাতের বি টিম বা জামাতই ছিল ওরা, আসলে এখন একটা নতুন দল গঠন করছে। কিন্তু আমরা দেখি যে এনসিপির আদর্শের সাথে জামাতের আদর্শের কিন্তু অনেক অমিলও আছে। তো সেইটাকে সামনে রেখে আপনার কি মনে হয় ভবিষ্যতে আসলে এনসিপি আর জামাত জোট থাকবে কিনা? না এনসিপি আর জামাত জোটে থাকবে, আমি তো বললাম এটা তাদের প্ল্যান করাই, তো এটা তো আপনি যেটা বলছেন এটা তো তাদেরই লোক, হ্যাঁ কিন্তু বক্তব্যটা হলো যে এবি পার্টির মঞ্জু ভাই, ফুয়াদ ভাই, এদের তো একটা সফটনেস আছে, মঞ্জু ভাই তো ছিলেনই শিবিরের একটা পোর্টফোলিওতে। এখন কথাটা হলো যে আমি যেটা বোঝাতে চাই, তারা এই রাজনীতির কিছু কট্টর মানে কাঠামোর কারণেই তো তারা এখান থেকে বেরিয়ে গেছে, একটা লিবারেল রাজনীতি করার জন্য। বাংলাদেশের ক্ষেত্রে চলনসই, বাংলাদেশের কেউ তো বলে না যে ভাই পর্দা হাঁটবো, এটা তো কেউ বলে না, সবাই তো তসলিমা নাসরিন না, তাই না? এখন সবাই পর্দা চায়, কিন্তু তারা যেভাবে প্রথম তাদের যে কাঠামোগত ছিল ওই কাঠামোগুলো মানতে পারে না, বিধেয় তারা বেরিয়ে গেছে। তো নাহিদ সেভাবে বেরিয়ে গেছে,
কিন্তু তাদের বেসিক ফাউন্ডেশন যদি এখানে হয়, তারা যদি জামাতকে চেঞ্জ করে ফেলতে পারে, জামাতের আইডিওলজি যদি চেঞ্জ করতে পারে, তাহলে তাদের ঐক্য তো থাকবে, যাবে কেন? তারা যা চায় তা যদি হয়ে যায়, তাহলে সমস্যা কোথায়? একদম। কথা হলো জামাতের ভোটার, আপনার কাছে জামাতের আরেকটি বিষয়, না না, আপনি জামাতের কোটায় আসেন না। আরেকটি বিষয় জামাতের আপনার কাছে কোটায় আপনার ডাক্তার মিতু কি তারপরে কি খুবই পর্দা করে? তারপরে আপনার ওই যে আরেকটা কি জানি কি নাম, তাসনুবা, হ্যাঁ, যে বা আপনার ওই সমন্বয়ক ছিল, তাকে ধরে নিয়ে গেছে, হ্যাঁ, যাকে দিদি হেফাজতে ছিলেন, তাবাসসুম। তো ও অনেক পর্দা করে। তো জামাত কি সেগুলোকে মানে ওন করছে না? না, ও তো পোশাকের স্বাধীনতা, ও তো পোশাকের স্বাধীনতা চেয়েছিল, পোশাকের স্বাধীনতা চেয়েছিল। এখন পোশাকের স্বাধীনতা যে চাইছে, এখন জামাত যদি বলতে তুমি পোশাকের স্বাধীন, আমি আবার আপনাকে বলি, যদি জামাত বলতেছে কি তুমি পোশাকের স্বাধীনতা চেয়েছো, এটা তো আমার নাই, সমর্থনযোগ্য না, তাহলে তো জামাত তাকে এখানে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা ইয়ে করতো না, এলাও করতো না। আমি বলছি কথা এটা। হ্যাঁ, তো জামাত তো নিজেকে পরিবর্তন করার পক্ষে, যেটা আমরা চাচ্ছি বা সবাই জনগণ আমি চাচ্ছে। আরেক জি বলুন। পলাশ ভাই, আপনার কাছে আরেকটা যে আজকে না, এর আগেও বলেছে যে আওয়ামী লীগের কোনো কিছু প্রকাশ করা হবে না, বা বিশ্বরে কেটে দিতে পারো না, তুমি কেটে দিতে পারো না, আওয়ামী লীগের কোনো কিছু কোনো সংবাদপত্রে বা মিডিয়াতে প্রকাশ করা যাবে না, এটা বলছে। কিন্তু আওয়ামী লীগে তো কোনো কিছু প্রকাশ করছে না, কিন্তু আমরা তো আলোচনা করছি, তাই না? তারপরে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে, সেটা তো মিডিয়া বলছে বা মিডিয়া সেই সূত্র ধরে লিখছে। তো এখানে কেন বারবার বলা হচ্ছে? তাহলে কি মানে কি চাচ্ছে আসলে এটা বলে? না, কে কি চাচ্ছে? সরকার? হ্যাঁ, সরকার কি চাচ্ছে? না, সরকার, আমি যতটুকু সরকারের একটা চিঠি দেখেছি, তথ্য মন্ত্রণালয় থেকে, তথ্য অধিদপ্তর থেকে যে চিঠি দেখেছি, এটা হলো খুবই শালীনতার ভিতরে একটা কুসুম কুসুম ভালোবাসায় অনুরোধ করছি। সরকার তো বলছে যে কি আমরা এটা কিছু বলি নাই, আদালত বলছে যে কি এটা প্রচারের ক্ষেত্রে বাধা আছে, আদালতের রায়টাকে অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সরকার এটা কোনো আদেশ, কোনো নির্বাহী আদেশ কিছু জারি করে নেই। তো সুতরাং এখানে সরকার দৌড় দেওয়া যাবে না যে সরকার এখানে একদম, সরকার বলছে আদালতের এরকম একটা রায় আছে, এই বিষয়টার প্রতি সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আপনি নিশ্চয়ই জানিতে ছিলেন, দেখেন আপনি তথ্য অধিদপ্তরের চিঠিটা দেখলে দেখবেন যে ওখান থেকে যে চিঠিটা জারি হয়েছে। তো এটা যদি সরকার কোন রকম কোন নির্বাহী আদেশ জারি করতো, তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারতাম যে না, এটা একেবারে আদেশ হয়ে গেছে, এটা একেবারে তারেক রহমানের বক্তব্য প্রকাশ করাটা মানে যেমন এক সময় তারেক রহমানের সাথে যথেষ্ট রকমের অন্যায় করা হয়েছে, আমি তার কথা বললাম। তারেক রহমান সাহেবের সাথে তারা ওই কথা বলে, আপনি তার বলেন না, এটা আপনার কথাটা তারা বলে আর কি, আওয়ামী লীগের লোকজনে বলে আর কি, ওই যে তথাকথিত বুদ্ধিজীবীরা বলে আর কি, টকশোয়ালারা বলে আর কি। আরে তারেক রহমান সাহেব তো খুন করে যায় না রে ভাই দেশ থেকে, তার প্রতি তো যেটা অন্যায় করছে তার বক্তব্য প্রচারের ক্ষেত্রে, এটা তো জুলুম। আর উনি তো খুন করে গেছে, এখনো খুন করবে মানে ধমক দেয়, দুইটাতে দুই জিনিস। তারেক রহমান সাহেব কি ওখানে যে বক্তব্যগুলো দিতেন, ওখানে উনি কি বলতেন যা মানুষকে জ্বালাই দাও, সবাই বাড়িঘরকে চিহ্নিত করে রাখো, আমি আসতেছি, আমি সবাইকে লটকাবো, ফাঁসি দিব, এই কথা উনি বলতেন? তাহলে ওনার এই ইনোসেন্ট বক্তব্যগুলো বন্ধ করা হয়েছিল কেন? তাহলে ওনার যদি এই নিষ্পাপ বক্তব্যগুলোকে বন্ধ করা হয়, তাহলে এটা তো উনি যদি বিপ্লবের মুখে চলে যাইতেন পালাইয়া, তাহলে কথা ছিল সে তো পলাতক, পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি, সে দেশ থেকে পালাই গেছে, সেখানে গিয়ে জনগণকে উস্কাচ্ছে। আরে ভাই, আপনি তো ওইটা একটা জঘন্যতম মনে করেন, সেটারও বিচার হওয়া উচিত, এবং এটা হবে। যারা তারেক রহমানের বক্তব্যের উপরে হাইকোর্টে নিষেধাজ্ঞা দিছে, সেই বিচারকদের বিচার হবে, হতে হবে। কারণ সেই বক্তব্য আর এই বক্তব্য এক না। এই বক্তব্য আপনি দেশের ভিতরে আপনি ডিস্টার্বিং করছেন, দেশের বাইরে বসে আপনি আমার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছেন আরেক দেশে সহায়তা। শক্তি তো আপনার ওখানে, শক্তি এখানে আপনি পৃথিবীর অন্য দেশে যেতে পারেন না কেন? তাকে অন্য দেশে গ্রহণ করে না কেন? সেখান থেকে কি এই কথা বলতে পারতো? তাহলে আপনি একটা দেশ থেকে পালাই আসছেন, আপনি প্রতি মুহূর্তে ধমক দিচ্ছেন, অমুকে মারবেন, কাটবেন, সব বাড়িঘর চিহ্নিত করে রাখো, সবাই লিস্ট তালিকা করে রাখো, তারা সবাই বলবে যে আপনার বক্তব্য প্রচার হোক। তারেক রহমান সাহেবের বক্তব্য তার বক্তব্য তো এক না। কারণ তারেক রহমান সাহেবের সেদিনের বক্তব্যকে যারা ইন্ধন দিয়ে হাসিনার নির্দেশে তার আজ্ঞাবাহী কোর্ট যে নিষেধ দিচ্ছে, সেটা তারেক রহমান সাহেবের প্রতি জুলুম করা হয়েছে, বিএনপির প্রতি জুলুম করা হয়েছে। আর এখন যেটা করা হচ্ছে, এটা হলো ন্যায় বিচার, জনগণের নিরাপত্তার জন্য তার বক্তব্য মানে প্রচার থেকে বিরত থাকা উচিত। এখন তাহলে জাস্টিফাইড, এটা আমাদের জাস্টিফাইড করে তারা ভাবো। তারেক রহমানের কোনো বক্তব্য যাতে নেতা কর্মীদের কাছে না আসে, মেসেজ না আসে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এই তো, উনি তো খারাপ, কিন্তু এটাই এটা তো অন্যায়। এখন যদি ওনার উদ্দেশ্য যদি এটা থাকতো যে না, আমি পোলাইটলি আমি পালাই আসছি বা আমি বিপদের মুখে আসছি, আমি এমনটা চাই নাই, আমি এরকমটা করতে চাই নাই, তারপরও যেটা হয়েছে এগুলোর একটা তদন্ত হওয়া উচিত, আমি দেশের মানুষের কাছে মানে আমি লজ্জিত বা আমি অনুতপ্ত, আমি তাদের কাছে আমি ফিরে যেতে চাই, তাদের কোলে আমি মরতে চাই, কর্মীদের সাথে কথা বলতে চাই, এটা হলে তো এই কথাটা আসতো না। এখন আমার কথা হলো, আপনি এখানে যা যা করছেন সেখান থেকে আবার আসলে আপনি তাইতেই করবেন, এটাই তো বলতেছেন। আশঙ্কাটা হলো ওই জায়গায়, যার কারণে আমি শিওর যে উনি আসবেন না।
কারণ যারা আসার জায়গা থাকে, আপনি যদি আমার বাসায় আসেন, আপনি তারা আমার ধমকাই আসবেন না। আপনি কি আমাকে আমি আপনার বাসায় গেলে আপনাকে ধমক দিয়ে যাবো, আপনি আমার বাসায় জায়গা দিবেন? আপনার এই আমার মানে ছেলেটাও তো একটা লাঠি নিয়ে দাঁড়াবে আমার। হ্যাঁ, সে তো আমার একটা লাঠি নিয়ে তো সেও দাঁড়াবে যে না আসলে আঙ্কেলকে মার দিতে হবে, মামাকে মার দিতে হবে। হুম, জনগণের এভাবে দাঁড়াবে হুম। যে ও তো ধমক দিয়ে আসতেছে, তার মানে আসবে না। আর আমি যদি আপনার বাসায় যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে আমি আপনাকে 10টা ধমক দিয়ে দিব, সমস্যা কি? কারণ আমি তো যাচ্ছি না, আমার সেখানে বিপদের আশঙ্কা নাই, আপনি খাওয়ার সাথে আমাকে বিষ মিশিয়ে দিবেন না। তো সুতরাং এটার এগুলো ব্যাপার হচ্ছে যে মানে তারেক রহমান সাহেবের বক্তব্য। আমি বলছি যে